একটা জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা একটা মহাযজ্ঞ। এই আয়োজন একই আয়োজন করতে হবে যদি আলাদাভাবে আর একটা গণভোটের আয়োজন আমরা করি তার আগে। কারণ একই ব্যালট বাক্স এলি, একই পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার, ভোট সেন্টার, সমস্ত আয়োজন, সমস্ত বাজেট সবকিছু হবে, অথচ ফলাফল একই। নির্বাচনের দিনে যে গণভোটের রায়টা আসবে সেই ফলাফল যেমন একই বাইন্ডিং হবে পার্লামেন্টের উপরে, আর আগে হলো একই বাইন্ডিং। কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারবো নির্বাচন বিলম্বিত করার যে কোনো প্রয়াসকে, আমরা বিলম্বিত হওয়ার যে কোনো প্রয়াসকে আমরা অ্যাভয়েড করতে পারবো। এখন লক্ষ্য করছি কেউ কেউ, আমি কোন দলের নাম এটা তো অনিয়ারে যায় সবাই দেখে, এখনো আবার সেই আগের জায়গায় আগে গণভোট করতে হবে, কনস্টিটিউশন অর্ডার করতে হবে। এগুলো আমাদের মনে হয় পরিহার করা উচিত। এগুলো হচ্ছে মূল চ্যালেঞ্জ, নির্বাচনটা চ্যালেঞ্জ না। যারা নির্বাচন বিলম্বিত করতে চায় বিভিন্ন কায়দা কানুনের মধ্যে দিয়ে, সেটাই হচ্ছে চ্যালেঞ্জ। অথবা বিভিন্ন ইস্যু সৃষ্টি করে আলোচনায় এবং রাস্তায় একই ইস্যুতে আন্দোলন করে যারা একটা বিভ্রান্তি সৃষ্টি করতে চায় জাতির মধ্যে, সেগুলি হচ্ছে চ্যালেঞ্জ। মূল চ্যালেঞ্জ এটা না। যারা পিআর করে জনগণকে বা বাংলাদেশকে একটা অস্থিতিশীল সরকার ব্যবস্থা থেকে নিয়ে যেতে চাই, সেগুলি হচ্ছে চ্যালেঞ্জ। এটা চ্যালেঞ্জ না। আমরা বলেছি গণভোট আয়োজনের জন্য যে আইনি বিধানগুলো করা দরকার সেটা কনস্টিটিউশনকে স্পর্শ করবে না। কারণ সংবিধান পরিবর্তন হলে, সংশোধন হলে, যে সমস্ত আর্টিকেল গুলো পরিবর্তন হলে গণভোটের বাধ্যবাধকতা আছে, সেগুলো নির্ধারিত আছে আর্টিকেল 142-তে। কিন্তু সেই সংশোধনীটা যখন হবে তখন তার পরবর্তী বিষয় চূড়ান্ত অনুমোদনের জন্য রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে যেতে হবে গণভোট। সেই জায়গায় আমরা এখন আসি নাই। আমরা বলেছি সংবিধানে অন্যান্য জাতীয় ইস্যুতে গণভোট করা যাবে না এমন কোন বিধান নাই। সুতরাং সরকার অধ্যাদেশ জারি করে অথবা আর গৃহীত সংশোধনী এনে একটা গণভোট পরিচালনা করার জন্য নির্বাচন কমিশনকে ক্ষমতা প্রদান করতে পারে এবং নির্বাচন কমিশন সেই গণভোটটা করতে পারবে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিন। এখানে ফলাফল একই। আগে একটা সুবিধা আছে যে একই আয়োজন, একই অর্থ ব্যয় এবং একই লজিস্টিক, একবার ভোট সেন্টারে যাওয়া, তাতে এই সুবিধা পাওয়া যাবে। অসুবিধার মধ্যে হচ্ছে আরেকটা জাতীয় সংসদ নির্বাচনের মতো বিশাল আয়োজন করে শুধুমাত্র গণভোটের জন্য দেশকে প্রস্তুত হতে হবে, সেটা হচ্ছে অসুবিধা। কিন্তু ফলাফল কি সেটার একটা লক্ষ্য থাকতে পারে, এই নির্বাচন যেন বিলম্বিত হয়, সেদিকে আমি যাব না। কিন্তু আরো একটা প্রশ্ন এসছে যে জাতীয় সংসদ নির্বাচনকে যাতে অসুবিধার মধ্যে না ফেলে, যাতে জনগণকে বিভ্রান্তির মধ্যে না ফেলে, সেই জন্য নাকি দুইটা ব্যালট দিলে একটু একই দিনে অসুবিধা হবে। এইটা কিরকম প্রশ্ন আমি বুঝলাম না। এখনই তো আমরা 3টা ব্যালটে ভোট দিতে অভ্যস্ত। স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যানের জন্য একটা, মহিলা মেম্বারের জন্য একটা, পুরুষ মেম্বারের জন্য একটা দিচ্ছি না, যদিও সেই নির্বাচনগুলো ফ্রড হয়েছে, বাট দিচ্ছি। উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যানের জন্য একটা, মহিলা ভাইস চেয়ারম্যানের জন্য একটা, পুরুষ ভাইস চেয়ারম্যানের জন্য আমরা দিচ্ছি। সিটি কর্পোরেশন মেয়রও এরকম 2-3টা থাকে। তো সুতরাং আমাদের জনগণ অবস্থা গণভোটের জন্য যে ব্যালটটা হবে সেই ব্যালটে আমাদের সাধারণ জনগণের বোঝার জন্য নির্বাচন কমিশন প্রচারণা দিতে পারে। এই যে লাল চিহ্নের মধ্যে টিক দিলে না, গ্রিন চিহ্নের মধ্যে টিক দিলে হ্যাঁ, এরকম হতে পারে। খুব সিম্পল করা যায়। আর গণভোটের প্রশ্ন তো জনগণের সামনে উন্মুক্তই থাকবে যে জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, অঙ্গীকারাবদ্ধ হয়েছে, তার পক্ষে আছে কি নাই, হ্যাঁ অথবা না।
আমরা সিম্পলের দিকে যাবো, এটাই হচ্ছে আমাদের জন্য চ্যালেঞ্জ। যারা জটিল করতে চাচ্ছে তাদেরকে আল্লাহ হেদায়েত নসিব করুন। আমাদের যেন জাতীয় জীবন আমরা একটা সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক স্থিতিশীল সরকার পেতে পারি, রাষ্ট্র পরিচালনার জন্য স্থিতিশীলতা আনতে পারি, সেই জন্য আমরা সবাই দোয়া করতে পারি। তবে আজকের এই বিষয়ে এক লাইনও না বললে তো মান্না ভাই বলবে যে এই বিষয়ে কিছু বললেন না। এখন গুণগত মানসম্পন্ন নির্বাচনের জন্য আসলে কি প্রয়োজন, নির্বাচনের বিষয়গুলো কি, সাবজেক্ট কি, অবজেক্ট কি? জনগণ, ভোটার, নির্বাচন কমিশন, পলিটিক্যাল পার্টিস, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 1 নম্বর বলি। বর্তমান পুলিশের যে অবস্থা, সবাই সন্দেহ পোষণ করে তাদের দিয়ে এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে কিনা। হ্যাঁ, এই বিষয়ে সবার একটু প্রশ্ন আছে, কারণ পুলিশ বাহিনীর টোটাল মোরালটা এখনো সেই আগের জায়গায় ফেরত আসেনি। কিন্তু তাদের সহায়তার জন্য 1 লক্ষেরও বেশি সেনা বাহিনীর সদস্যগণ কাজ করবেন, সেটা ইতিমধ্যে সেনাপ্রধান এবং সরকার প্রকাশ করেছে। তো তাদেরকে সেই বিষয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে। পুলিশ বাহিনীর বাইরেও যেগুলো সহযোগী বাহিনী আছে, আনসার, বিডিপি সহ অন্যান্য, তাদেরও প্রশিক্ষণ চলছে। কিন্তু আমি যেখানে গুরুত্ব দিতে চাই সে বিষয়টা হচ্ছে, জনগণ এইবার এত বেশি উদ্গ্রীব হয়ে আছে, উন্মুখ হয়ে আছে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। তারাই মূল ভূমিকা পালন করবে। মূলত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী হবে গৌণ, মুখ্য ভূমিকা পালন করবে জনগণ। যে এখানে কেউ অনিয়ম করার চেষ্টা করলে জনগণই পাহারা দেবে। 3 নম্বর আসলো পুলিং এবং প্রিজাইডিং অফিসার। যদি রাজনৈতিক হস্তক্ষেপ না থাকে, প্রশাসনিক হস্তক্ষেপ না থাকে, যেহেতু নিউট্রাল গভর্নমেন্ট, এখানে পুলিং প্রিজাইডিং অফিসারের তো পক্ষপাতিত্ব করার সুযোগও নেই, দরকারও নাই। বাদ বাকি রইল জনগণ এবং রাজনৈতিক দল। জনগণ মানে ভোটার, আগে রাজনৈতিক দলের মধ্যে একজন বক্তা বললেন যে জোট করার জন্য, এই করার জন্য, সেই করার জন্য। এখন সেটা তো রাজনৈতিক দলগুলোর নিজস্ব ব্যাপার, পারস্পরিক ব্যাপার। জোট হোক বা না হোক, নির্বাচনে যখন সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে, সেটা পার্টিসিপেট, তাদের প্রচারণা এবং অন্যান্য বিষয়ে নির্বাচন কমিশন আরপিও সহ আচরণবিধি যেভাবে সংশোধন করেছে, সেই ব্যবস্থার মধ্যেই আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আমরা সমাধান করতে পেরেছি। দ্যাট মিনস আগামী জাতীয় সংসদ নির্বাচনে পোস্টার লাগানোর ঝামেলা নেই, যেটা নিয়ে অনেক সময় সমস্যা। সেখানে ব্যানার হবে এবং পরিবেশ বান্ধব ব্যানার হবে, কাপড়ের ব্যানার হবে ইত্যাদি। আরো কিছু বিধিবিধান করা হয়েছে আচরণ বিধিতে, যেগুলো কঠোরভাবে মানা হবে। তো বাকি রইল যে সমস্ত ফ্যাসিবাদী শক্তি নিষিদ্ধ ঘোষিত হয়েছে, তাদের কর্মকাণ্ড কি হবে, বা দেশি বিদেশি যে একটা চক্র আছে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির জন্য তাদের তৎপরতা কি হবে। দিস ইজ দ্য মেইন চ্যালেঞ্জ। এতক্ষণ আপনারা বোধহয় সেই বিষয়ে আলোচনা করেছেন। বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন যাতে অনুষ্ঠিত না হতে পারে, সেই জন্য পতিত গোষ্ঠী তো, ফ্যাসিবাদী গোষ্ঠী তো চেষ্টা করবেই। কিন্তু এখনো পর্যন্ত তারা কি সেরকম কোন সফলতা অর্জন করতে পেরেছে? না। জটিকা মিছিল বা গেরিলা টাইপের 2-1টা মিছিল দিয়ে রাতের অন্ধকার অথবা সুবে সাদেকের সময় ফটো টটো তুলে তাদের নেতাদের কাছে পাঠিয়ে দিচ্ছে। আর সুবে সাদেকে মিছিল দিলে রাস্তাতে কেউ থাকে না, সেই ফটো টটো ভিডিও দেখে নেওয়ার চেষ্টা করছে। কেউ কেউ ভিডিওতে জমে, কেউ দিল্লি থেকে, কেউ ফ্রান্স থেকে বয়ান দিচ্ছে। এগুলো বাংলাদেশের মানুষ পাতা দেয়। আমরা যদি ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটা শক্তিশালী করি, সমুন্নত রাখি এবং এই গণতান্ত্রিক শক্তিটাকে আমরা সম্মান করি, আমাদের মধ্যে বিতর্ক হবে। কিন্তু আমরা যদি এই
গণতান্ত্রিক ঐক্যটা, বেশিরভাগ বিরোধী জাতীয় ঐক্যটাকে সমুন্নত রাখি এবং শক্তিতে পরিণত করি, ইনশাআল্লাহ ভবিষ্যতে বাংলাদেশে বেশিরভাগের কোনো উৎপাদ এবং উৎপত্তি দুটোই হবে না। আমি এটাকেই মূলত আমাদের চ্যালেঞ্জের প্রধান মনোযোগের জায়গা বলে মনে করি। আমরা সেটা সবাই সম্মিলিতভাবে সারা জাতি মোকাবেলা করবে, আশা করি আমরা সফল হব। আর সকল রাজনৈতিক দলের কাছে একটা অনুরোধ যে আমরা যদি একটা অংশগ্রহণমূলক নির্বাচন করতে চাই, ফ্যাসিস্ট গোষ্ঠীর যে রাজনৈতিক দল হিসাবে তার বিচারিক ব্যবস্থা, সেটা যেন আমরা ত্বরান্বিত করার জন্য সবাই উদ্যোগ। কয়দিন আগে আমি প্রেসে কথা বলেছিলাম যে সরকার এখনো পর্যন্ত রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের বিচার করার জন্য, বিচারে নিয়ে আসার জন্য কোন উদ্যোগ নেন এবং কোন মামলা দাখিল করেনি। আজকে পত্রিকায় দেখলাম একটা উন্নতি হয়েছে, আইসিটি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এটা বিবৃতি দিয়েছে বা কোথাও কথা বলেছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক দল হিসেবে মামলা দায়ের করার বিষয়ে তদন্ত শুরু করবেন। ভালো উদ্যোগ, তবে অনেক বিলম্ব হয়েছে। কারণ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্ধারিত হওয়া উচিত বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কে দায়ী রাজনীতি করতে পারবে না, করতে পারবে। আমরা সবসময় বলেছি যে নির্বাহী আদেশের মধ্য দিয়ে রাজনৈতিক দল নিষিদ্ধ করার এই প্রথা, এই চর্চা হবে ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর। তো সুতরাং আগে জামায়াত ইসলামের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল নির্বাহী আদেশের মাধ্যমে। বিএনপি প্রথম সবচেয়ে প্রতিবাদ করেছে, ভিগোরাস, মানে আচ্ছা, আমরা প্রোটেস্ট করেছি তখন। এখনো তারা যারা দাবি করছে অন্যান্য রাজনৈতিক দলের নিষিদ্ধ হওয়ার জন্য, সেটা তো আমরা প্রতিবাদ জানাই যে নির্বাহী আদেশের মধ্য দিয়ে রাজনৈতিক দল নিষিদ্ধ করার এই চর্চা আমরা কখনো মেনে নেব না। তবে কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ অথবা যুদ্ধ অপরাধ অথবা গণহত্যার মতো অপরাধ, যেটা আর্টিকেল 47 আছে কোন সেকশনে, এরকম যদি অভিযোগ থাকে, তার প্রেক্ষিতে আইন সংশোধিত হয়েছে, আগে সংশোধিত ছিল না, সেই সংশোধিত আইনের মধ্যে তাদেরকে অভিযোগ নিয়ে এসে বিচার করা যায়, সেটা আদালত নির্ধারণ করবে। আর সবাই বলে যে এটা জনগণের বিষয়। জনগণ তো 5ই আগস্ট বিষয় জানিয়ে দিয়েছে যে এদেশে ফ্যাসিবাদী শক্তির কোন রাজনীতি তারা চায় না। জনগণের বিষয় নির্ধারিত। জনগণ আরেকটা প্রক্রিয়ায় তাদের রায় দেয়, সেটা হচ্ছে নির্বাচন। তো সুতরাং অভ্যুত্থানের শক্তিটা বেশি। অভ্যুত্থানের শক্তির মধ্য দিয়ে এদেশে ফ্যাসিবাদী রাজনীতির অপসারণ হয়েছে, মৃত্যু হয়েছে। জনগণ একভাবে বিদায় করে দিয়েছে, কিন্তু বৈধভাবে, আইনানুগভাবে, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য সেটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে, সেই কথা আমরা বলছি।